সীমান্তে বিজিবির শক্ত অবস্থানের কারণে বিএসএফ পিছু হটলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের। টহল জোরদার করেছে দুই বাহিনী। সাতক্ষীরা জামালপুরে আজও পুশিনের চেষ্টা। ময়মনসিংহ স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত। উদ্ধার করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে রিলিফ ট্রেনও। ময়মনসিংহ জামালপুর রুটে রেল চলাচল বন্ধ। চট্টগ্রামের শাহ আমানত সেতুতে টোল আদায়ে অনিয়ম। যমুনার অনুসন্ধানে ধরা পড়ল ভয়াবহ দুর্নীতি। বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। অনেক সময় লেখাগুলো বুঝাও যায় না, আবার অনেক সময় আর বুঝাও যায় কিন্তু গাড়ির নাম্বার টাম্বার কিছু নাই। আমার এত নম্বর 93 আমার গাড়ি যাচ্ছে, তখন আমাকে নম্বর দেবো না, অন্য তো নম্বর দিচ্ছে না আমাকে। দর্শক, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। নয়াদিল্লির বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠকের প্রভাব পড়তে শুরু করেছে সীমান্তে। শূন্যরেখা থেকে পুশিনের চেষ্টা করা লোকজনকে প্রতিরোধের মুখে সরিয়ে নিয়েছে বিএসএফ। তারপরও মুখোমুখি অবস্থানে দুই দেশের সীমান্তরক্ষীরা। আছে চাপা উত্তেজনা। সামনের দিনগুলোতে কি হয় তা নিয়ে শঙ্কায় স্থানীয়রা। প্রতিনিধি রনি মিয়াজিকে সঙ্গে নিয়ে উত্তরের সীমান্ত এলাকা ঘুরে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। সম্প্রতি শূন্যরেখায় সীমানা প্রাচীরের জন্য বিএসএফ এর জমি মাপাকে কেন্দ্র করে কয়েকটি পয়েন্টে শুরু হয় বাকবিতণ্ডা। এরপর মেহেরপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, লালমনিরহাট সহ দেশের উত্তরের কয়েকটি সীমান্ত দিয়ে জোর করে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর পশ্চিমের 300 কিলোমিটারেরও বেশি সীমান্ত এলাকায়। ভারতের বহিরাগত নাগরিকেরা বাংলাদেশে পার করে দিবে, আমরা তো এটা মানে নিতে পারবো না। এরা এখান থেকে জোর জব্বর সময়তে সীমা পার হয়ে আমার বাংলার এই রাস্তার মধ্যে আসি জোর জব্বরে এমনি এক কথা করে হামকি ধামকি করে। বিজিবি জনতার শক্ত প্রতিরোধের মুখে পিছু হটে বিএসএফ। 72 ঘন্টায় রাতের আধারে সরিয়ে নেয় শূন্যরেখায় ঠেলে দেয়া লোকজনকে। সেনায় আমরা অনেক তৎপরতা আছি এবং স্থানীয় জনগণও আমাদের অনেকটা সহযোগিতা করতেছে। ইনশাল্লাহ আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমাদের এপাশে কোনো ধরনের ভারতের নাগরিক বাংলাদেশে পুশিন করতে পারবে না। আমরা রাত দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পরিস্থিতি নিয়ে দিল্লিতে নিয়মিত সীমান্ত সম্মেলনে অধিক গুরুত্ব পায় সীমান্ত পরিস্থিতি। দুদেশের আলোচনার পর সীমান্তে কমে আসতে থাকে উত্তেজনা। তারপরও দুর্গম এলাকায় দিন-রাত নজরদারি চালাচ্ছে বিজিবি। সাথে আছে স্থানীয় বাসিন্দারাও। বিজিবিকে আমরা কিছু দেখলে বিজিবিকে ফোন দেই, মোবাইল নাম্বার দিচ্ছে এবং কি আমরা বাসি দেই, তাহলে বিএসএফ বা মনে করবে এখানে বিজিবি আছে, তখন ওনারা চলে যায়। শুধু বিজিবির একা দায়িত্ব না, আপনি জাহাঙ্গীরনায় আছেন, আপনাদের কিছু দেখবেন না, আপনার কোনো দায়িত্ব নাই। চলার প্রচুর সমস্যা আছে। আমাদের ইনকামের সোজে হইলো আপনার লদিটা, আর আমাদের তো এখানে মনে করো ওরকম ধরনের কোনো কলকারখানা নাই, তো আমরা কাজ করে খাবো আর কি। প্রকাশ্যে উত্তেজনা না থাকলেও সুসজ্জিত বিএসএফ এর টহলের বিপরীতে চলছে বিজিবির কষ্টকর পাল্টা নজরদারি। সত্যিকার অর্থে রাস্তাটা যদি থাকে তাহলে আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলা করার জন্য দ্রুত যাওয়া আসা করতে পারি। এটা তো তা নাই। আমাদের অনেক জায়গায় রাস্তা আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় রাস্তা নাই। পরিস্থিতির কারণে চরম বিপাকে পড়েছেন স্থানীয় স্বল্প আয়ের মানুষেরা। যে কোনো সমস্যা এবং সংকটে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষ যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তাহলে ভালো ফলাফল পাওয়া যায়, তার একটি অনন্য নজির স্থাপন হলো এবার। ভবিষ্যতে এই ধারা যদি অব্যাহত রাখা যায় তাহলে প্রতিবেশী দেশ বা সীমান্ত এলাকার যে কোনো বেআইনি কার্যক্রম বা আগ্রাসন রুখে দেওয়া সম্ভব বলে মনে করছেন সাধারণ মানুষ। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, তেঁতুলিয়া সীমান্ত এলাকা, পঞ্চগড়। জামালপুর ও সাতক্ষীরার সীমান্তে পুশিনের চেষ্টা করছে বিএসএফ, তবে তা প্রতিরোধ করেছে বিজিবি। সাতক্ষীরার নীল ডুমুর ব্যাটালিয়ন 17 বিজিবির আওতাধীন সুন্দরবন উপকূলীয় অঞ্চলে নদীপথে এই পুশিন চেষ্টা করা হয়। বিজিবি জানায় গত দুদিন ধরেই
15 থেকে 20 জনকে জড়ো করে নদীপথ সহ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পুষিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবির তৎপরতায় সেটি সম্ভব হয়নি। ঘটনার পর রাতভর নৌপথ সহ সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। এছাড়া জামালপুরের বকশীগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে পুষিনের চেষ্টা আটকে দিয়েছে স্থানীয় বাসিন্দা ও বিজিবির সদস্যরা। ভোররাতে কামালপুরের রামরামপুর সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অন্ধকারে সীমান্তের আলো নিভিয়ে 7 জনকে পুষিনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে 6 জন ভারতে পালিয়ে যায়। তবে একজন শূন্যরেখায় আটকে আছেন। 3.5 ঘন্টা পর উদ্ধার হলো ময়মনসিংহ থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত পাওয়ার কার। সকাল 9টায় ময়মনসিংহ স্টেশনে ঢোকার সময় শহরের ইটাখোলা বাইলেন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে যায় ময়মনসিংহ জামালপুর রুটে রেল চলাচল। পরে লাইনচ্যুত পাওয়ার কার এবং 4টি বগি ঘটনাস্থলে রেখে স্টেশনে আনা হয় ট্রেনটিকে। খবর পেয়ে পাওয়ার কার ও বগিগুলো উদ্ধারে ঘটনাস্থলে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত হয়। পরে রেল লাইন মেরামত হলে পাওয়ার কার উদ্ধারে যোগ দেয় রিলিফ ট্রেনটি। এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী হোসাইন শাহিদ। শাহিদ, লাইনচ্যুত পাওয়ার কার তো উদ্ধার হয়েছে, রেল চলাচল স্বাভাবিক হয়েছে কিনা? এই ঘটনার পরপর ময়মনসিংহ জামালপুর যে রেল লাইনটি রয়েছে, আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখানে একটি কালভার্ট রয়েছে। এই কালভার্টটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও পাওয়ার কার যে লাইনচ্যুত হয়েছিল সেটি উদ্ধার করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে এখানে যে একটি কালভার্ট আপনি হয়তো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওই ইটাখলা বাইলেনের পাশে যে এই একটি খাল রয়েছে, সেই খালের উপর দিয়ে এই কালভার্টটি। তো এই কালভার্টটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এখনো লাইন চলাচল স্বাভাবিক ঘোষণা করেনি রেল কর্তৃপক্ষ। তারা বলছেন কালভার্টটি যাচাই বাছাই করে এবং প্রয়োজনীয় মেরামত শেষে এই লাইনটিকে, জামালপুর ময়মনসিংহ লাইনটি তারা সচলের ঘোষণা দিবেন। এই মুহূর্তে এখানে যারা কর্মীরা রয়েছেন, তারা কাজ করছেন, রেলওয়ের কর্মীরা, এই কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এই কালভার্টটি সেটি তারা নিরূপণ করছেন এবং সেই সাথে এখানে যে স্লিপারগুলো ভেঙে গেছে সেই স্লিপারগুলো তারা পাল্টে দিবেন এবং যেগুলো মেরামত করা যায় এবং যদি কিছু থাকে সেটি তারা করবেন। এই কাজগুলো তারা করছে। এই কাজ শেষ হওয়ার পর এই রোডে, মানে ময়মনসিংহ জামালপুর রোডে ট্রেন চলাচল স্বাভাবিক হবে কিনা বা কখন হবে সেই বিষয়টি রেল কর্তৃপক্ষ জানাবে। এর আগ পর্যন্ত যে ট্রেনগুলো রয়েছে যেগুলো জামালপুর থেকে ময়মনসিংহের দিকে আসছে বা আসবে, সে বা ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে যাবে, এই মেরামত কাজ, লাইন মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত এই লাইনটিকে সচল হিসেবে তারা ঘোষণা করছেন না। তার পরবর্তীতে যখন সচল হিসেবে ঘোষণা করা হবে, তার পরবর্তীতে এই রোডে স্বাভাবিক যে ট্রেন চলাচল সেটি শুরু হবে। এই মুহূর্তে উদ্ধারকারী যে ট্রেনটি রয়েছে সেটি এই ব্রহ্মপুত্র এক্সপ্রেসকে ট্রেনে ময়মনসিংহ স্টেশনের দিকে নিয়ে গেছে। সেখানে যে বাকি অংশ আছে ট্রেনের সেটি একসাথে করে এটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। শাহিদ, আপনাকে ধন্যবাদ। হাম উপসর্গে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। গত 24 ঘন্টায় সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে হাম উপসর্গে প্রাণ গেছে 68 জনের। হাসপাতালে আজ নতুন রোগী ভর্তি হয়েছেন 66 জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 256 জন রোগী। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন জেলার হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। দিনের আলোতে দেখতে 8-10টা গ্রামের মতোই, কিন্তু রাত নামলেই পাল্টে যায় নাটোরের চৌমোহন গ্রামের দৃশ্য। জিনের বাদশা, তান্ত্রিক আর অশরীরী আত্মার আনাগোনা শুরু হয় গ্রাম জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ভুয়া ভিডিও ছড়িয়ে প্রবাসী সহ অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। মাটির মধ্যে জিনকে ধরে গলা পর্যন্ত পুঁতে রাখা হয়েছে। পাশে বসে তাকে ঝাড়ফুঁক দিচ্ছেন কবিরাজ, যে কিনা নিজেই জিনের একজন বাদশা।
এই দৃশ্য ধারণ করেই ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরিবারে কালো জাদুর প্রভাব, সন্তানের আরোগ্য লাভ থেকে শুরু করে নানা সমস্যা দূর করতে কথিত জিনের বাদশার শরণাপন্ন হন ভুক্তভোগীরা। ধাপে ধাপে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নেওয়া হয় লাখ লাখ টাকা। ওরাই আমার ব্রেন ওয়াশ করে ফেলাইছিল। ছেলে অসুস্থ, আমার বাড়িতে সবারই কালো জাদু করা, আমার প্রতি কালো জাদু করা, আমার সংসারে কোনো আয় উন্নতি নাই, সংসারে অসুখ বিসুখ লেগে থাকে। অভিযোগ রয়েছে প্রভাবশালীদের ছত্রছায়া আর স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে 37টি চক্র। প্রবাসী ও অসহায় মানুষের অর্থ হাতিয়ে রাতারাতি জীবনমান পাল্টে ফেলেছেন অনেকে। কবিরাজরা অনেক শক্তিশালী, টাকা পয়সা, এই জন্যে এলাকার মানুষ এদের বিরুদ্ধে আওয়াজ করে না। আসলে এগুলো জিনের বাচ্চা যখন তখন হাজির করা অসম্ভব, আর যারা হাজির করে তারা তো এইভাবে প্রচারণা করবে না যে আমি কবিরাজ, আমার কাছে আসো। পুলিশ তো আসেই না, জীবনেও আসে না। মাস গেলে পারে একটা মিটিং করে, মিটিং এ মাসোয়ারা তুলে সব কবিরাজরা তুলে পুলিশের চাঁদা সুদ তারা দেয়। তারাই কইছে এসব কথা। দ্রুত আসলে বন্ধ হওয়া দরকার। তাছাড়া অনেক ছেলেপেলে এটার সাথে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, আর আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। সম্প্রতি প্রতারণার বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হলে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এর আগে আস্তানা ও বাড়িঘর ফেলে সটকে পড়ে কথিত জিন ও তাদের সহযোগীরা। তবে পালিয়ে গেলেও ভুক্তভোগীদের বার্তা দিয়ে কথিত জিনের বাদশারা জানায় তাদের ক্ষমতা ও দাম্ভিকতার কথা। কোন জেলায় মামলা করবেন আমার নামে তোকে মামলাই নেবে না, কারণ আমি ধরেন যে আমার ইনকাম নাই, এই গুরুজি যা দেয় ওখান থেকে আমি প্রতি মাসে 50 লাখ টাকা খালি দানি করি। প্রশাসনের কর্মকর্তারা জানান কথিত জিনের বাদশাদের ধরতে অভিযান অব্যাহত আছে। তবে এসব বিষয়ে সচেতন হওয়া খুবই জরুরি। আইনি সহায়তা না দেওয়ার বিষয়ে প্রমাণ মিললে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথাও জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রতারকের খপ্পরে যারা পরে নিশ্চয় হয়েছেন আমাদের কাছে অভিযোগ দেন, মামলা দেন। আমরা নিয়মিত মামলা নিয়ে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা প্রয়োগ করব। পাশাপাশি যারা এই ধরনের ভিডিও কন্টেন্টের প্রতারণায় পড়ে, বিশেষ করে প্রবাসী ভাইরা যারা এই ধরনের প্রতারণার খপ্পরে পড়তেছেন, আপনাদেরকে বলবো আসলে এরা পুরোটাই প্রতারক, এদের খপ্পরে কেউ পড়বেন না। মানুষেরও সচেতন হওয়ার দরকার আছে, কারণ কেউ একটু ভয়ভীতি দেখালো বা লোভ দেখালো, আমরা সেটাতে যদি প্রলোভিত হই বা ভীত হয়ে যাই, তাহলে এই প্রতারক চক্র সুযোগ পেয়ে যায়। যে আমাদের থানাগুলোতে অভিযোগ দিয়েছে কিন্তু ব্যবস্থা হয় না, এটা আমাকে যদি একটু জানানো হয় সুনির্দিষ্টভাবে, তাহলে আমি ব্যবস্থা নিতে পারবো। আমার কাছে এরকম এখন পর্যন্ত তথ্য নেই। অলৌকিক ক্ষমতার প্রচার চালিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের টাকা হাতিয়ে নেওয়া বন্ধে কঠোর ভূমিকা পালন করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। কার পকেটে যাচ্ছে চট্টগ্রামে কর্ণফুলী শাহ আমানত সেতুর টোলের টাকা? টোল নিয়ে সুকৌশলে চলছে ভয়াবহ অনিয়ম, দুর্নীতি। বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। টানা বেশ কিছু দিনের অনুসন্ধানে যমুনা টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েছে সেসব অনিয়মের চিত্র। শিফাতুল ইসলাম জাভেদের তোলা ছবিতে জোবাইর রিফাতের রিপোর্ট। নিয়ম বলছে টোল প্লাজায় গাড়ি থামবে, ব্যারিয়ার থাকবে নামানো, টোল জমার পর তথ্য সংরক্ষণ হবে সিস্টেমে, এরপর চালককে স্লিপ দিলে উঠবে ব্যারিয়ার। কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। একাধিক ভূতে ব্যারিয়ার তোলা, গাড়ি থামছে না, টোলকর্মীরা টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে গাড়ি। চালকদের অভিযোগ দিনের চেয়ে রাতে বেশি অনিয়ম চলে। টোলের স্লিপটা একটু দেখান তো ভাই। স্লিপ দেয়নি তো, স্লিপ দেয়নি। ওদের একটা কম্পিউটার যেটা ওই 30 টাকা ওইখানে উঠে, যখন ওটা যদি না উঠে ওটা তো ওদের এখানে থাকে। অনেক সময় লেখাগুলো বুঝেও যায় না, আবার অনেক সময় বুঝেও যায় কিন্তু গাড়ির নাম্বারটা আমার কিছু নাই। আমার এত নম্বর 93 আমার গাড়ি যাচ্ছে, তখন আমাকে নম্বর দেবো না, অন্য তো নম্বর দিচ্ছে না আমাকে। বিষয়টি আরও কাছ থেকে দেখতে পরিচয় গোপন রেখে শাহ আমানত সেতু পার হয় যমুনা টেলিভিশনের টিম। টোল দেওয়ার পর পাওয়া স্লিপ দেখে অবাক। স্লিপে গাড়ির নম্বরটি থাকার পরিবর্তে লেখা 6টি শূন্য। অন্য চালকদেরও একই অভিযোগ। এখানে দেখেন তো আপনার গাড়ির নাম্বার কোথাও আছে কিনা? গাড়ির নাম্বার তো থাকার কথা নিয়ম অনুযায়ী। না তুললো তো এটা আমরা কি গাড়ির নাম্বার আছে ওখানে? নাই। ওই যে 6টা শূন্য দেখা যাচ্ছে। প্রায় 8 ঘন্টা পর্যবেক্ষণে দেখা যায় সিস্টেম ভিত্তিক টোল নিবন্ধনে গরমিল। প্রশ্ন উঠছে টোলের টাকা যাচ্ছে কোথায়? দায়িত্বে থাকা কর্মকর্তা দায় চাপান প্রযুক্তিগত ত্রুটির উপর। এটা অনেক সময় সিস্টেম থেকে হ্যাং করে থাকলে ব্যারিয়ারটা তখন আর পড়ে না। এবার ক্যামেরা সহ যমুনা টেলিভিশন টিম আবার টোল প্লাজায় গেলে বদলে যায় চিত্র। খোলা ব্যারিয়ার নামিয়ে দেয়া হয়, চলে নিয়ম মেনে টোল আদায়। আগের সেই কর্মকর্তার মুখেও জবাব নেই। আমরা আছে আপনার কোম্পানির একটা ঠিকাদারি প্রতিষ্ঠান, মূল সিস্টেমটা আছে রোডসাইন হাইওয়ের সিস্টেমটা আছে তাদের, আমরা সেটা হ্যান্ডেল করি না, আমরা সিস্টেমে হাতও দিই না।
প্রতিদিনের টোল আদায়ের ডিজিটাল হিসাব পাঠানো হয় সড়ক ও জনপথ বিভাগে। তাদের তথ্য মতে প্রতিদিন গড়ে 20 থেকে 22 হাজার যানবাহন পারাপার বাবদ টোল আদায় হয় প্রায় 21 থেকে 22 লাখ টাকা। 3 বছর ধরে টোল নিয়েছে ইজারাদার শামীম এন্টারপ্রাইজ। গত 4 এপ্রিল তাদের মেয়াদ শেষ হয়। নতুন টেন্ডারে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে 2 মাস ধরে নিজেরাই টোল দিচ্ছে সড়ক ও জনপথ। এখন আমরা কিন্তু প্রতি সেকেন্ডের টাকাটা কিন্তু আমি অনলাইনে দেখতে পাচ্ছি আর কি। তো সেক্ষেত্রে আসলে এই ধরনের সুযোগটা কম। তারপর যেহেতু আপনি বলেছেন, আমি এই বিষয়টা ইনভেস্টিগেট করে দেখব। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। 4 দশকে সংস্কার না হওয়ায় বেহাল নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল। সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। বাধ্য হয়ে সড়কের উপরই চলছে যাত্রী ওঠানামা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পরিবহন ব্যবসায়ী ও মোটর শ্রমিক ইউনিয়নের অভিযোগ, টার্মিনালটি সংস্কারে একাধিকবার পৌরসভার কাছে আবেদন করা হলেও মেলেনি সমাধান। অন্যদিকে বরাদ্দ না পাওয়ার অজুহাতে দায়সারা জবাব পৌর কর্তৃপক্ষের। উত্তরের ব্যস্ততম উপজেলা নীলফামারীর সৈয়দপুর। ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ এই শহরের গুরুত্ব কিছুটা আলাদা। এখানে রয়েছে বিমানবন্দর, আছে রেলওয়ে কারখানা, তবে শহরটিতে নেই ভালো মানের বাস টার্মিনাল কিংবা যাত্রী ছাউনি। অথচ প্রায় 1.5 লাখ মানুষ প্রতিদিন এই শহরে আসেন এবং কাজ শেষে ফিরে যান। টার্মিনালটি নির্মাণের পর 40 বছর পেরিয়ে গেলেও সংস্কার হয়নি। পার্কিংয়ের বিভিন্ন স্থানে অল্প বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। ঝুঁকিপূর্ণ হওয়ায় মূল ভবনে ঝুলছে তালা। যাত্রীদের বসার কোনো জায়গা নেই। খানাখন্দে ভরা টার্মিনাল যাত্রীদের জন্য উপযুক্ত না হওয়ায় মহাসড়কেই পার্কিং করা হচ্ছে বাস। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। আমাদের গাড়ি রাখারও জায়গা নাই, আর যে একটা মাঠ আছে ওখানে পানি জমে, ওখানে গাড়ি ফেসে যায়। এই জন্য গাড়িও নামাইতে পারি না। এই রাস্তা দিয়ে প্রচুর যাতায়াত আমাকে করতে হয়, রংপুর, দিনাজপুর। আমি নিজেই ভোগান্তির শিকার। এখানে টার্মিনালের যে অবস্থায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, জায়গায় জায়গায় পানি জমে আছে, বড় বড় গর্ত, গাড়িগুলো ঢুকতে পারে না, রাস্তা দিয়ে যায়, রাস্তায় যানজট হয়। কোনো যাত্রী ছাউনি নাই, কোনো বসার জায়গা নাই। বৃষ্টি আসলে কোনো দাঁড়ানোর কোনো জায়গা নাই। বিল্ডিংটা জরাজীর্ণ হয়ে গেছে, এদিক ওদিক পানি পড়তেছে। এই তো যাত্রী ছাউনির অবস্থা। দীর্ঘদিনেও সৈয়দপুর বাস টার্মিনালে সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতিও। বিগত 84 সাল থেকে এই টার্মিনাল ডিসি অফিস থেকে পৌরসভা হস্তান্তর করা হয়। তখন থেকে অদ্যাবধি এই টার্মিনালের বড় ধরনের কোনো সংস্কার কাজ না হয় পুরো টার্মিনালটা খানা খন্দে একেবারে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। আমাদেরই বসার দাঁড়ানোর জায়গা নেই, সেখানে এখানে সিনজেশন করে ফেলছে। টার্মিনাল সংস্কারে সৈয়দপুর পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও সমাধান মেলেনি বলে জানান জেলা বাস মিনিবাস সমিতির বর্তমান সভাপতি। এখানকার যে ইউনো মহোদয় আছে, আমি আমার শরীরে যায় ওনাকে বলছি যে স্যার, আমাদের এই টার্মিনালের জরাবিন্দু, আমাদের যাত্রীর সমস্যা হয়। আমার পক্ষ থেকে আমি চাবো যে এই টার্মিনালটা তাড়াতাড়ি সংস্কার হয় এবং উন্নত মানের জন্য হয়। পৌর কর্তৃপক্ষ বলছে বরাদ্দ না পাওয়ায় শুরু করা যাচ্ছে না সংস্কার কাজ। তবে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত কাজ শুরুর আশ্বাস নির্বাহী কর্মকর্তার। রাস্তা, ড্রেন, এইটা নেটওয়ার্কটাকে আগে পরিপূর্ণ করে তারপরে হয়তো বা আদার যে স্ট্রাকচার এইগুলোতে হাত দেবে। সৌন্দর্যমণ্ডিত একটা মডার্ন টাইপের বাস টার্মিনাল হয়, এটাই আমাদেরকে প্রস্তাব দেওয়া আছে। সৈয়দপুর বাস টার্মিনালটি দিয়ে প্রতিদিন অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটের 5 শতাধিক বাস চলাচল করে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল নিহত হয়েছেন। আহত হয়েছেন বারুইপাড়া ইউনিয়নের 1 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল। মঙ্গলবার রাতে ফকিরহাট উপজেলার নিউতির মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় হতাহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়ল জানান, 3টি মোটর সাইকেলে 6 জন দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়। আমার একজন ফোন দিয়ে বললো কি আমার ভাইজান রে পাইছে, আব্দুল্লাহ ভাইজান রে ছুরি মারিছে। 6 জন ছিল। কিসের?
কিসে ছিল? মোটরসাইকেল ছিল। দুইটা গাড়িতে 3টে গাড়িতে 6 জন ছিল। মাস তিনেক আগে এই আবদুল্লাহকে একটা হুমকি দেওয়া হয়েছে যে তোদেরকে তো মেরেই ফেলবে। এভাবে আমরা, ওনার বাড়ি হচ্ছে জন্মস্থান আরপাড়ায়, উনি ফকিরহাট থাকে, আওয়ামী লীগের নির্যাতনে উনি ফকিরহাট চলে গেছিল। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।